স্বাধীনতার পর এ কারণেই এই যে তার যে পালানো, ব্যর্থ হওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো তিনি পালাবেন কেন? দিস ইজ দ্য কোশ্চেন। তিনি পালাবেন কেন? এর কারণ হলো মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য, টিকে থাকার জন্য যে উপকরণগুলো দরকার, তার একটা উপকরণও তার নেই। করে চারদিকে পালিয়ে যাওয়ার সংবাদ, মনে হচ্ছে সমন্বয়করা সহ ডক্টর ইউনূস সহ সবাই পালিয়ে যাচ্ছে। আবার গুজব শোনা যাচ্ছে ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাচ্ছে। মোটামুটি সব কিছু মিলিয়ে আমাদের দেশ এখন একটা গুজবের দেশ হয়ে গিয়েছে। তো ডক্টর ইউনূস কি আসলেও বিদেশ যে গিয়েছেন তিনি সেখান থেকে ফিরতে পারবেন কিনা, এবং ডক্টর ইউনূস কি আসলে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন কিনা, আমরা এই বিষয়ে কয়েকটি আলোচনা শুনবো। আলোচনা শুনলে আশা করি আমাদের এগ্রস্ত সকল প্রশ্ন উত্তর পেয়ে যাব যে আসলেও কি তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেনাপ্রধান এবং সমন্বয়ক ডক্টর ইউনূসের মধ্যে। আগে তারপর গুরুত্বপূর্ণ কথা বলবো। স্বাধীনতার পর এ যাবৎ অনুষ্ঠিত বাংলাদেশের মোট 12টি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় প্রতিটিতেই কোনো না কোনো বিতর্ক ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে অনুষ্ঠিত 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, 1979 সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। মোট 12টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে। এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 4 বার ও জাতীয় পার্টি 2 বার সরকার গঠন করে। অধিকাংশ নির্বাচনের পরই অভিযোগ উঠেছে জালিয়াতি, কারচুপি আর অনিয়মের। 1973 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশব্যাপী আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল সে সময়। নির্বাচনের পরে দেখা যায় মোট 300 আসনের 293টিতেই জয় পেয়েছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 1 জন করে এবং স্বতন্ত্র 5 জন প্রার্থী বিজয়ী হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকাকে আজকে 2-1টি পত্রিকা ছাড়া সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে। জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসে 1979 সালে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। মোট 29টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি। 1986 সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। বিএনপি এই নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং মোট 76টি আসনে জয়লাভ করে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ করা হয়। এই সংসদের মেয়াদ ছিল 17 মাস, শুধুমাত্র আপামর জনগোষ্ঠীর কল্যাণ সাধনে। 1988 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয়ায় ব্যাপকভাবে বিতর্কিত ছিল এই নির্বাচন। জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে। এ সংসদেরও মেয়াদ ছিল 2 বছর 7 মাস। 16 বছরের রাষ্ট্রপতি শাসন থেকে গণতান্ত্রিক সরকার পদ্ধতি উত্তরণের ব্যাপারে বিএনপি সরকার যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে 2টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ 75টি রাজনৈতিক দল অংশ নেয়। এই নির্বাচনে 140টি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি। আওয়ামী লীগ পায় 88টি। এই নির্বাচনের পরেও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির এই সংসদের মেয়াদ ছিল 4 বছর
8 মাস। 1996 সালে বাংলাদেশে মোট 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন বিএনপি সরকার আয়োজন করে একটি একতরফা নির্বাচন। বিএনপির দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ অনেকগুলো দল বর্জন করে। একতরফাভাবে আয়োজিত এই নির্বাচনে বিএনপি 278টি আসন পেয়ে জয়লাভ করে। এর মধ্যে 49টি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। নির্বাচন শেষে বিদেশি গণমাধ্যমগুলো দাবি করে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 10%-রও কম। ওই সংসদে আনুষ্ঠানিক কোনো বিরোধী দল ছিল না। একটি মাত্র আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেছিলেন শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারীদের অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। Adopted by this caretaker government is big difference in terms of rules and regulations. তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো 1996 সালেই অনুষ্ঠিত হয় 7ম জাতীয় সংসদ নির্বাচন। আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল এই নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে, অন্যদিকে বিএনপি পায় 116টি আসন। এই সংসদের মেয়াদ ছিল 5 বছর। ক্ষমতার মেয়াদ পূর্ণ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল আওয়ামী লীগ সরকার। এরপর 2001 সালে অনুষ্ঠিত হয় 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে যায়, আওয়ামী লীগ পায় মাত্র 62টি আসন। এই নির্বাচনের পর আওয়ামী লীগ নির্বাচনের ফল মেনে নেয়নি। বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ শুরুতে সংসদেও যোগ দিতে অস্বীকৃতি জানায়। নানা রাজনৈতিক ঘটনার পরে একসময় আওয়ামী লীগ সংসদে যোগ দেয়। এই সংসদের মেয়াদ ছিল 5 বছর। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। 2007 সালে সেই সময়কার বিএনপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মধ্যে রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে অনুষ্ঠিত হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেয়ে জয়লাভ করে, অপরদিকে বিএনপি পায় মাত্র 30টি আসন। The election in Bangladesh is over. The ruling Awami League returned to power, but the protests... তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবারও দলীয় সরকারের অধীনে 10ম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পূর্ব সহিংসতার দিক থেকে এই নির্বাচন সব রেকর্ড ছাড়িয়ে যায়। 2013 সালে তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত নিহত হয় মোট 123 জন, আর ভোটের দিন নিহত হন 19 জন। 38টি জেলায় প্রায় 150-র মতো কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জন সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর জোটভুক্ত দলগুলো সহ মাত্র 12টি দল অংশ নেয় নির্বাচনে। এই নির্বাচনে ক্ষমতাসীন জোট ও তাদের শরিক দলের প্রার্থীরা ভোটের আগেই 300 আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। ভোট হয় মাত্র 147টি আসনে। নির্বাচন শেষে আওয়ামী লীগ একাই পায় 234টি আসন, জাতীয় পার্টি পায় 34টি। রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর দলসহ অন্যান্য দল পায় বাকি 16টি আসন। বিরোধী দলসহ অন্যান্যরা এই নির্বাচনকে একতরফা নির্বাচন হিসেবে আখ্যা দেয়। একসাথে দুজন ভোট দিচ্ছেন? কই না তো। আপনি তো একবার ভোট দিয়েছেন না? ওখানে দেখলাম ভোট দিচ্ছেন। জি না। এরপর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল বাংলাদেশের ইতিহাসের আরও একটি সাজানো একতরফা নির্বাচন। বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সন্দেহ সংশয় ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট, তিনি তার প্রিয় কন্যাকে নিয়ে আর ছোট্ট একটি বহর নিয়ে সুইজারল্যান্ডে আছেন। একটি সম্মেলন, সেই সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন এবং এই সম্মেলনে আপাতত আমাদের কোনো স্বার্থ নেই, আপাতত কোনো ভবিষ্যৎ নেই। এই সম্মেলনে সাধারণত বাংলাদেশ যায় না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এখানে বাংলাদেশ সাধারণত যায় না।
এর কারণ হলো এখানে যে সকল অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়, যে সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়, এবং এখানে যারা স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্র তাদের সঙ্গে আমাদের যে লেনাদেনা বা দ্বিপাক্ষিক যে লেনাদেনার যে বিষয়াদি, এগুলোর কোনো এখানে কোনো স্কোপ নেই। আমাদের যে ব্যবসা বাণিজ্য এর বিরাট অংশই এখন ভারতের সঙ্গে হয়, অলমোস্ট 60%, বাকিটা চীনের সঙ্গে হয়। কিছু মৌলিক বিষয়াদি রয়েছে যেগুলো আমদানির ক্ষেত্রে খুব মৌলিক পণ্য জার্মানি থেকে হয়, ইউএসএ থেকে হয়, অস্ট্রেলিয়া থেকে হয়, মধ্যপ্রাচ্য থেকে হয়, এবং এগুলো আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হয়। আমাদের দেশের যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, রেমিটেন্স, মানে বিদেশি যে খাতগুলো রয়েছে, এই খাতগুলোতে এই যে ফোরামে যারা আসবেন তাদের কারোরের সঙ্গে এখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা সেই দেশে জনশক্তি রপ্তানি কিংবা আমাদের দেশের কোনো প্রকল্পে অর্থায়ন এরকম কোনো বিষয় এই সম্মেলনে নেই। তারপরও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেখানে গিয়েছেন। অনেকে বিরূপ মন্তব্য করছেন যে দেশের এই দুরবস্থার মধ্যে টাকা খরচ করে তার কী দরকার ছিল যাওয়ার। সরকারি হিসাবে তিনি 4 দিন থাকবেন, 4 কর্মদিবস সেখানে থাকবেন। দেশের যে ত্রাহিতারি অবস্থা, তাতে এই 4 দিন সময় তার জন্য, তার উপদেষ্টাদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ঐক্যের প্রতীক এবং তার যারা সহযোগী তাদের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক। তিনি আছেন তো তার উপদেষ্টারা আছেন, সমন্বয়করা শক্তি পাচ্ছেন। তিনি নেই, অনেকের কাপড় চোপড় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেকে জ্ঞান হারিয়ে ফেলবে, অনেকে উন্মাদ হয়ে যাবে। তো কাজেই তার বিদেশ ভ্রমণ খুব একেবারে নেহায়েত না হলেই নয়, এরকম জায়গা ছাড়া বিদেশ ভ্রমণটা তার জন্য হারাম। তিনি যদি শুধুমাত্র বসে থাকেন তাহলে তার সরকার গতি পাবে, প্রাণ পাবে। তিনি যদি বাংলাদেশে শুধু ঘোরাফেরা করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, তার জন্য, তার সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। কিন্তু সেটি না করে তিনি এই ক্ষমতা গ্রহণ করার পর 5 মাসের মধ্যে কতবার বিদেশে গেলেন। আমরা দীপুমণিকে গালাগালি করেছি, এখন দেখি আমাদের বুড়ো দীপুমণি সেই 5 মাসের মধ্যে কতবার গেলেন। এসে তিনি আমেরিকাতে গেলেন, মানে জাতিসংঘে গেলেন, তারপরে শেষে ইন্দোনেশিয়াতে গেলেন, এরপরে সেই আর কোন কোন দেশে যেন গেলেন আমার এত মনেও থাকে না। আবার এই যে এখন এখানে গেলেন, মধ্যে আবার মিশরেও গিয়েছিলেন। মানে অলমোস্ট এভরি মান্থ। মানুষের তো একটা যাকে বলা হয় সহ্য শক্তি আছে, তার এই 86 বছরের শরীর নিয়ে ট্রাভেল করাটা আসলে কোনো অবস্থাতেই বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্স অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট না, বরং তিনি এখানে থাকলে অনেকটা ভালো থাকেন। এই গেল মানে একদম রিয়েলিটি বলে না যে তোমরা রিয়েলিটি মেনে নাও। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা হলো প্রথম রিয়েলিটি। দ্বিতীয় রিয়েলিটি হলো যে তিনি যে কোনো সময় ভেঙে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন, চলে যেতে পারেন, এরকম একটা ভয় আতঙ্ক জনগণের মধ্যে কাজ করে, তার সহযোগীদের মধ্যে কাজ করে, আর তার যারা ঘনিষ্ঠ বন্ধু তারা এটা বিশ্বাস করে। এর কারণটা হলো যে এর আগে তিনি রাজনীতি করার ইচ্ছা করেছিলেন 11-এর সময়টিতে। তো অনেক দিন তিনি 11-এর যারা কুশীলব তাদেরকে ঘোরালেন, আসবেন কি আসবেন না। তারপরে আবার যখন তিনি নিজে না এসে তার বন্ধু এই ফখরুদ্দিন সাহেব তাকে দিলেন, দেওয়ার পরে বন্ধুবান্ধবের পরামর্শে তিনি এটা রাজনৈতিক দল করার জন্য মনস্থির করলেন, যেন দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন। কিন্তু দেখা গেল যে এখানে কিছু বাস্তব সমস্যা আছে, সেই সমস্যাগুলো দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং এয়ারপোর্টে এসে কান ধরে তিনি তওবা করলেন, আর এই কাজে তিনি জড়াবেন না। ফলে তার সাথে যারা যারা নেমেছিলেন বলতে গেলে সবাই বিপদে পড়লেন, অনেকে বেজ্জিত হয়ে গেলেন, অনেকের রীতিমতো বাকরুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল। তো ওই মানুষগুলো এখন যে কথাগুলো বলছে পর্দার আড়ালে, যে উনি আবারও উড়াল দিতে পারেন, ফুরুত করতে পারেন, যে কোনো সময় চলে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন,
দেশের মধ্যে অসুস্থ হতে পারেন, দেশের বাইরে অসুস্থ হতে পারেন, এই কথাগুলো বাজারে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং এই কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে গেছে। এবং এখন আপনি যদি এই আজকের এই দিনটিতে ওনার বেশ কয়েকজন যে সকল বয়স্ক উপদেষ্টা রয়েছে, আমি নাম বললাম না, সবাই সম্মানিত, তো তাদের যেই বুকের উপর যদি আপনি সেই স্টেথোস্কোপ যন্ত্র যেটা দিয়ে হার্টবিট মাপে ওটি এখন গিয়ে ধরেন, দেখবেন যে ওখানে কিভাবে ধক ধাক 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 করছে, দিল কিউ না ধাক ধাক করে। আর যত উপদেষ্টা রয়েছেন তাদের নাভির ওখানে যদি মেশিনটা ধরেন, দেখবেন সেখানে চিন চিন ভীষণ রকম চিনচিনে শব্দ করছে সবারই, যে কি অবস্থা। ওনার এই অবর্তমানে সকলের মধ্যেই এই যাকে বলে অনিশ্চয়তা দেখা দিয়েছেন। সর্বোপরি তিনি অতি সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন একজন প্রথিতযশা সাংবাদিককে, খুব আলোচিত সাংবাদিক, আলোচিত সাক্ষাৎকার, এবং তার সেই বক্তব্য আলোচিত, এবং সেখানে তিনি যে সকল কথাবার্তা বলেছেন সেই কথাবার্তার কারণে তার প্রতি নির্ভর করা, আস্থা রাখা, বিশ্বাস করা এটি খুবই দুরূহ একটা বিষয়। সবাই মনে করবে যে না, তিনি একজন আনপ্রেডিক্টেবল ম্যান, এবং এই যে তার যে ক্ষমতায় আগমন, ক্ষমতায় আরোহণ, আজকের দিন পর্যন্ত ক্ষমতায় থাকা কোনো কিছুই তিনি সিরিয়াসলি নেননি, এটিকে নিয়ামত হিসেবে গ্রহণ করেননি যে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, পবিত্র দায়িত্ব। তিনি বলেননি যে সফল হব নচেত মরে যাব, আল্লাহ দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবই। কিন্তু মনে হচ্ছে যে উনি রাস্তাতে যাচ্ছেন আর এরকম একটা ঘটনা ঘটছে। তো তার সেই সাক্ষাৎকারের পরে তার যে ক্ষমতা থাকা, দীর্ঘ মেয়াদে প্রলম্বিত করা, ধারাবাহিকতা বজায় রাখা, এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে। আর তার চিরশত্রু এই মুহূর্তে, আগে ছিল না, বাট তিনি ক্ষমতা আসার পর তার চিরশত্রু ভারত। তাদের যে মিডিয়াগুলো রয়েছে, গদি মিডিয়া, নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, তারা যা মুখে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে বলে যাচ্ছে। এখন এই যে উনি সুইজারল্যান্ড গিয়েছেন, আমরা কিছু বলিনি, কিন্তু ভারতীয় মিডিয়া, যেখানে বাংলাদেশে প্রচুর দর্শক, তো পাঠকও আছে, সেখানে তারা সরাসরি প্রশ্ন করছে যে তিনি সুইজারল্যান্ড থেকে ফিরবেন তো, আর কিচ্ছু বলার দরকার নেই, এই যে একটি কথা তিনি ফিরবেন তো। তো এই খবরটি ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে বা এই ধরনের প্রশ্ন উত্থাপন করার সঙ্গে সঙ্গে উনার যারা সহযোগী তাদের যে হার্টবিট বেড়ে গেল, মানুষের মধ্যে যে একটা যাকে বলা হয় বিতর্ক তৈরি হলে, অবিশ্বাস তৈরি হলে, এটি কিন্তু বন্ধ হবে না। এবং আমাদের দেশের একটা লক্ষণ হলো যে কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, মানুষের মুখে যখন খই ফুটে তখন ধরে নিতে হবে যে পেছনে গণ্ডগোল আছে। এবং আমাদের এই দেশে জনগণের মুখ দিয়ে যখন কোনো কথা বের হয়ে যায়, সেটি সুসংবাদ হোক, দুঃসংবাদ হোক, সেটি কারো বিরুদ্ধে গীবত হোক, যা কিছু হোক না কেন, সেটা বাস্তবায়িত হতেই থাকে। এর সাথে যখন পতন হবে, তার 1 বছর আগের থেকে লোকজন বলছিল যে না, ভাবসাব ভালো না, পতন হবে। আপনাদের মনে আছে যে সেই 1989 সালে এরশাদ সরকারের জাদ্রেল মন্ত্রী শাহ মুয়াজ্জেম, তো তিনি তখন এরশাদের মানে ক্ষমতা একেবারে তুঙ্গে, হঠাৎ করে তার মুখ ফসকে একদিন বলে ফেলল যে বিরোধী দল বারবার বলে ক্ষমতা হস্তান্তরের জন্য। কোথায় ক্ষমতা হস্তান্তর করব? 0 পয়েন্টে নাকি বঙ্গবন্ধু এভিনিউতে? তো তিনি এটি স্যাটায়ার করে, ঠাট্টা করে এই কথাগুলো বলেছিলেন। তিনি আরও বলেছিলেন যে 2 মহিলার মিলনে কোনো কিছু উৎপন্ন হয় না। অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে রাজনৈতিক ঐক্যটা এরশাদ বিরোধী আন্দোলনে হয়েছিল, সেটা নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন। তার এই দুটো কটাক্ষের প্রাকৃতিক জবাব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে জবাব, এটি আসার জন্য 1 বছর অপেক্ষা করতে হয়নি। সিমিলারলি বিএনপি সরকারের প্রথম দফার পতন 91 থেকে 96, আওয়ামী লীগ সরকারের প্রথম দফার পতন 96 থেকে 2001,
মানুষ 1 বছর আগের থেকেই বলে দিচ্ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন একবার বলে ফেললেন যে আগে শুনতাম যে কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি লেজে কুকুর নাড়ায়। নিজের দলের লোক বলে ফেলছিল। আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে একজন আছেন তার পিতার প্রেম নিয়ে শেখ হাসিনাকে কটাক্ষ করে, আরেকজন আছেন তার সন্তানের প্রেম নিয়ে। ছেলেদের কোনো প্রসঙ্গ আসলে দুনিয়ার কোনো কিছুই তিনি শুনতে রাজি হন না। বেগম জিয়াকে ইন্ডিকেট করে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য। এবং এই দুটো কারণে, মানে পিতৃপ্রেমের কারণে শেখ হাসিনার পতন হবে, আর সন্তান প্রেমের কারণে খালেদা জিয়ার পতন হবে। ঐতিহাসিক সেই বক্তব্য। এখন দেখেন, শেখ হাসিনা সব জায়গাতেই বঙ্গবন্ধুকে লাগবে, মূর্তি লাগবে বঙ্গবন্ধুর, ছবি লাগবে বঙ্গবন্ধুর, নাম লাগবে বঙ্গবন্ধু, রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, হাসপাতাল লাগবে, সব জায়গাতে শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। ফলে কি হলো, একটি মহান মানুষের নাম, তার ব্যক্তিত্ব, তার রূপ মাধুর্য মানুষের কাছে রীতিমতো শেখ হাসিনার কারণে একটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হয়ে গেল। অথচ এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ সাহস করে এই কথাগুলো বলেছিলেন এই বাংলার জমিনে। বিএনপিকে নিয়েও বলেছিলেন, বিএনপিতে থেকে, আর আওয়ামী লীগকে বলেছিলেন। এবং এই যে শেখ হাসিনার যে প্রতিহিংসা পরায়ণতা, তার পতনের অন্যতম কারণ হলো তিনি মাঝে মধ্যে বিভিন্ন লোককে হিংসে করতেন, বিভিন্ন রকম হিংসা করতেন। কেউ জ্ঞানী হলে তার হিংসা লাগতো, কেউ সুন্দরী হলে, বেগম জিয়াকে তিনি পছন্দ করতেন না, এর কারণ হলো তিনি সুন্দরী, অন্য কোনো কারণ নেই। তারপর তিনি কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যারা তার চেয়ে বেশি বুঝে বলে তার মনে হয়, তাদেরকে অপমান করা, লাঞ্ছনা দেওয়া, গঞ্চনা দেওয়া তার মূল কাজ, ঈর্ষাপরায়ণতা। তারপর কেউ যদি ভালো বক্তৃতা দেন, সেটা তোফায়েল সাহেব হোক, আমু সাহেব হোক, রাজ্জাক সাহেব হোক, কিংবা সেই ঢাকার মেয়র হানিফ সাহেবের মতো কিংবদন্তির বক্তা, কিংবা সাবেক ছাত্রলীগ নেতা, প্রখ্যাত বক্তা, বাংলার ইতিহাসে যাকে বলা হয় বক্তৃতার চারণ কবি, স্বাধীনতা উত্তর সময়ে যেমন নূরে আলম সিদ্দিকী সাহেবের যে বক্তব্য, তাকে রাজনীতির ময়দানে যেমন চারণ কবি বলা হতো, স্বাধীনতা পরবর্তী সময়ে ফজলুর রহমানের চেয়ে ভালো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি। তো এই যাদের নাম বললাম, তাদেরকে অপমান করা, হেয় করা, ছোট করার জন্য শেখ হাসিনা তার সর্বশক্তি তিনি ব্যয় করেছেন। তো আর এই মানুষগুলো, যেমন মেয়র হানিফ, তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার হিংসা সত্ত্বেও তিনি বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়েছেন। তো এটা বঙ্গবন্ধুর জন্য। এনিওয়ে, তো সেই শেখ হাসিনার যে ঈর্ষাপরায়ণতা, সেটাকে কটাক্ষ করার জন্য তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী একটি বিশাল বক্তব্য তিনি দিয়েছিলেন। সেই বক্তব্য হলো যে একবার সালাউদ্দিন কাদের চৌধুরীর যে জাহাজ ছিল, কিউসি শিপিং কর্পোরেশনের 4টা না 5টা জাহাজ ছিল। তো এরকম একটা জাহাজে স্বর্ণচুলা চালানি হয় শেখ হাসিনার জমানাতে। এই জাহাজ চেক করা হলো এবং পত্রিকায় খবর বের হলো যে সিঙ্গাপুর থেকে তার জাহাজে সোনা আনা হয়েছে। তো এটা নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় সালাউদ্দিন কাদের চৌধুরী জিজ্ঞাসা করা হলো যে আপনার বক্তব্য কী? তো উনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা, উনি সেই সোনার দিকে না তাকিয়ে, সেই সোনার টান না দিয়ে আমার সোনা ধরে কেন টানাটানি করছেন, আমি এটা বুঝতে পারছি না। তো এই যে তার যে ঈর্ষা, এটা একটা ঈর্ষাকে কেন্দ্র করে সালাউদ্দিন কাদের চৌধুরীর জাহাজই তাকে তল্লাশি করতে হবে এবং ওখান থেকে তার স্বর্ণ বের করতে হবে। তো সেই কথাটাকে চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরী যে স্যাটায়ার করেছেন, এটা যদি বোঝার ক্ষমতা শেখ হাসিনার হতো, আজকের পরিণতি তাকে ভোগ করতে হতো না। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসেরও এরকম কতগুলো সমস্যা রয়েছে। বিএনপির যে সমস্যা, খালেদা জিয়ার যে সমস্যা, তারেক জিয়ার যে সমস্যা, জয়ের যে সমস্যা, পুতুলের যে সমস্যা, শেখ হাসিনার সমস্যা, সবারই আলাদা আলাদা সমস্যা। এবং এই সমস্যাগুলো যারা সাহস রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় অকপটে বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কতগুলো সমস্যা আমরা এই সময়ের মধ্যে দেখেছি, যেগুলো আমরা আগে বুঝতে পারিনি। যেমন তার চট্টগ্রাম প্রীতি, সব কিছুতেই চট্টগ্রাম লাগবে। তার এনজিও প্রীতি, তৃতীয়ত তার গ্রামীণ ব্যাংক প্রীতি,
চতুর্থত তিনি শুধু কথা বলবেন আর কারো কথা শুনবেন না। পঞ্চমত তার একটা আত্মবিশ্বাস, তিনি যা বলবেন সেটাই সত্য এবং সেটাই জনগণ মেনে নেবে এবং বিশ্বাস করবে। এবং এই জিনিসগুলো এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, এর কারণ হলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সংগঠন আছে, আত্মীয় আছে, স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, পরিবার আছে, সুশিক্ষিত প্রশিক্ষিত আন্ডারওয়ার্ল্ডের ডনরা থাকে, সব মিলিয়ে তাদের অপকর্মগুলোকে সামাল দেওয়ার জন্য দেয়ার আর হিউজ মেশিনারিজ। কিন্তু ওনার তো কিছুই নেই। কিন্তু ওনার এই যে সমস্যাগুলো, এই 4-5 মাসের মধ্যে সমস্যাগুলো এত প্রকট আকার ধারণ করেছে, যার ফলে তার ব্যর্থতার যে গ্লানি এবং ব্যর্থতার যে খতিয়ান, এটা এত বড় হয়ে গেছে, সেটা ওনার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। আর এ কারণেই এই যে তার যে পালানো, ব্যর্থ হওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো তিনি পালাবেন কেন? দিস ইজ দ্য কোশ্চেন। তিনি পালাবেন কেন? এর কারণ হলো মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য, টিকে থাকার জন্য যে উপকরণগুলো দরকার, তার একটা উপকরণও তার নেই। যেমন তার সাথে পশ্চিমে অনেকের বন্ধুত্ব, আমরা দেখে দূর থেকে হিলারি ক্লিন্টনের সাথে তার বন্ধুত্ব, অমুকের সাথে বন্ধুত্ব, ইটস যে শোপিস। আমি যদি এখন আপনি আমাকে পাঠান দিল্লিতে, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ছবি তুলে আসতে পারবো। আপনি যদি আমাকে মুম্বাইতে পাঠান, আমি শাহরুখ খান, অমিতাভ বচ্চন সবার সঙ্গে ছবি তুলে আসতে পারবো। তারপরে আদানির সঙ্গে, এরপরে নীতা আম্বানির সঙ্গে, তারপরে নীতা আম্বানির হাজব্যান্ড, তার সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে সব কিছু আমি করে আসতে পারবো। এবং সেই ছবিগুলো যদি আমি মার্কেটিং করতে থাকি, আপনারা মনে করবেন যে মিস্টার রনি, ও মাই গড, বিশাল কিছু একটা হয়ে গেছে। আমি যদি ইংল্যান্ডে যাই, আমার পক্ষে বাকিংহাম প্যালেসে ঢুকে রাজার সাথে হ্যান্ডশেক করে ছবি তোলা অসম্ভব বিষয় নয়। হোয়াইট হাউসে ঢুকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আপনিও পারবেন যদি আপনার সেই ধরনের ইচ্ছা থাকে। কিন্তু সবাই এগুলোকে মার্কেটিং করে না। আমি আমার জীবনে, আমি শুধু এটা বলি, আপনি দেখেন আমার জীবনে আমি কোনো দিন শেখ হাসিনার সঙ্গে একটা ছবি তুলিনি, কখনো না। কোনো মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে কারো সঙ্গে আমার কোনো ছবি নেই, কোনো ছবি নেই। আওয়ামী লীগে ছিলাম, একটা জেনারেল মেম্বারশিপ আমার ছিল না। বিএনপিতে আমার একটা সাধারণ সদস্য পদ পর্যন্ত নেই, 20 টাকার মেম্বারশিপ নেই। কেন? এর কারণটা হলো যে আমি যদি যোগ্যতম হই এবং এই দলের জন্য যদি আমি ফ্রুটফুল হই, অর্থাৎ দল আমাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, তাহলে আমার কোনো মেম্বারশিপের দরকার নেই, কিছুই দরকার নেই, পদ পদবি কিচ্ছু দরকার নেই। আর আমি যদি দলের জন্য বোঝা হই, আমি যদি দলের জন্য বোঝা হওয়ার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হই ওবায়দুল কাদেরের মতো, কিংবা ধরুন অন্য আরেকজনের মতো আওয়ামী লীগের যাকে বলা হয় সর্বোচ্চ যেটা প্রেসিডিয়াম, সেই প্রেসিডিয়ামের মেম্বার হই, বিএনপিতে যদি সেই নীতি নির্ধারণী যে কমিটি, সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি, কিংবা মির্জা ফখরুল সাহেবের মতো হই, কিন্তু দল আমাকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেব পছন্দ করছেন না, তখন ওই সকল পদ পদবি আমার জন্য অপমান, লজ্জা এবং মনোপীড়ার কারণ হবে। কর্মই মানুষকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যায়। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্যাগুলো, উনি তো বুঝে গেছেন যে তিনি যেভাবে তার সম্পর্কে একটা ধারণা তিনি তৈরি করে ফেলেছিলেন, যত বিশালভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, এটা করতে পারবো, ওটা করতে পারবো, তাকে বসানোর সঙ্গে সঙ্গে পুরো আমেরিকা, ইউরোপ, বাংলাদেশে চলে আসবে। ব্রিটেনের রাজা তার বাকিংহাম প্যালেসের সেই কোহিনূর যে হীরা, সেটা বাংলাদেশে পাঠিয়ে দেবে। এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান, তাহলে ব্রিটিশ মিউজিয়াম থেকে যে সেই ময়ূর সিংহাসন আছে, সেটাও বাংলাদেশে আসতে পারে কয়েকদিনের জন্য, এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের মানুষ যদি চায়, মিশরের প্রেসিডেন্ট সিসি, তিনি তার জাদুঘর থেকে তাদের যে কিংবদন্তি রাজা রামসিস II ফেরাউন, তাকেও বাংলাদেশে এই জাস্ট দর্শনের জন্য কয়েকদিন পাঠিয়ে দিতে পারেন। এইরকম আশা আকাঙ্ক্ষার বিপরীতে হোয়াট ইজ দ্য রিয়েলিটি, বাস্তবতাটা কি, এটা উনি বুঝতে পেরেছেন। আর এই বাস্তবতা মোকাবেলা করার জন্য ওনার যেই রিসোর্স দরকার, সেই রিসোর্স যে নেই, এটাও উনি বুঝতে পেরেছেন। আর ওনার এই যে আন্ডারস্ট্যান্ডিং,
এটা ওনার চোখে মুখে হাঁটা চলায় কথাবার্তায় পোশাক পরিচ্ছদে ফুটে উঠছে। আর এই কারণেই এত বিতর্ক, এত আলোচনা। দেখেন, আবারও পরিষ্কার করে বলি, কংগ্রেস, সিনেট, প্রেসিডেন্টস হাউস কোথাও কিন্তু আর ডেমোক্রেটরা নেই, সর্বত্রই রিপাবলিকানদের জয় জয়কার। করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হাউস অফ কংগ্রেসে স্পিকারের চেয়ারে বসে পা দোলানোর মতো কাণ্ড যারা করেছেন তাদের কিন্তু সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আপনি এই যে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি যে প্রটোকল, সরকারি যে রিসোর্স, সেগুলো যে খরচ করছেন, এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কিন্তু জনগণের করের টাকা। এমনি কর দিতে দিতে জনগণের নাবিশ্বাস অবস্থা। আপনি নতুন করে ভ্যাট বাড়াচ্ছেন, বিদেশি অনুদান, যাবতীয় যা কিছু স্বপ্ন দেখানো হয়েছে সেটার সম্ভাবনা আসার ক্ষীণ। এবং আপনার ট্রাম্প মহোদয় প্রফিট লসের মানুষ, তিনি কিন্তু অনুকম্পা কিংবা আপনার দান ধ্যানের লোক নন। শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে মোটামুটি কিছুই ঘটেনি, বরং সারা রাত গুজব ছড়ানো হয়েছে। এবং ডক্টর ইউনূসকে যে মিথ্যাচার করা হচ্ছে যে তিনি পালিয়ে গিয়েছেন, তিনি বিদেশে চলে গিয়েছেন আর আসবেন না সেখান থেকে, এটাও একটি গুজব ছিল। পাশাপাশি মানে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগের প্রপাগান্ডা এই সমস্ত সেলগুলো। কিন্তু সবচেয়ে আশ্চর্য হচ্ছে বাংলাদেশের মানুষগুলো সেখানে আবারই তারা উস্কে দিচ্ছে এবং মানুষগুলো তারা যেন সেখানে শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এইগুলোর কারণে মূলত আসলে বেশি সরাসরি হচ্ছে। মূলত কিন্তু কিছুই ঘটেনি, কিছু না ঘটার কারণে মোটামুটি একটা অবস্থা তৈরি করে এই কাজগুলো কিছুদিন পর পরই এই আওয়ামী লীগের মিডিয়া সেলগুলো করতেছে।